এটা কি হচ্ছে বলুন তো? যমুনা নদীর সাফাই অভিযান। যে যমুনা নদীর সাফাই অভিযান গত ৩টে টার্মে অরবিন্দ কেজরিওয়াল এবং তার দল করতে পারেনি, এবং তারপর ২০২০ নির্বাচনে দিল্লিবাসীকে অরবিন্দ কেজরিওয়ালের দল বলেছিল যে আমাকে ৫টা বছর সময় দিন, যদি যমুনা নদীর সাফাই না করতে পারি আমাকে আর জেতাবেন না। যথারীতি তিনি করতে পারেননি এবং দিল্লির মানুষও কতটা সিরিয়াসলি নিয়েছিল, হারিয়ে দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দলকে। কিন্তু গত শনিবার ৮ তারিখ সেই ফলাফল ঘোষণা হয়েছে। প্রায় ৩ দশক বাদে দিল্লিতে ক্ষমতায় এসছে বিজেপি, ৪৮ আসন নিয়ে অ্যাবসলিউট মেজরিটি, কারোর উপর কোনো ডিপেন্ডেন্সি নেই। কিন্তু এখন অবধি তারা মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেনি, এবং সেই জায়গা থেকে আতিশি এবং অন্যান্য যারা আম আদমি পার্টির নেতারা রয়েছেন, তারা এখন কটাক্ষ করতে শুরু করেছেন। দেখেছো তো দিল্লিবাসী, কি ভুল করেছো, তোমরা ডাবল ইঞ্জিন সরকার করে দিয়েছো, আর এখনো তারা মুখ্যমন্ত্রীকে ঠিক করতে পারলো না, মন্ত্রিসভায় শপথ নিতে পারলো না, দিল্লির জন্য কাজটা কি করে করবে। আম আদমি পার্টিকে সরিয়ে কত বড় তোমরা ভুল করেছো। সত্যি বিজেপি এখনো মুখ্যমন্ত্রী ঠিক করতে পারেনি। আগামীকাল তাদের পরিষদীয় দলের বৈঠক রয়েছে এবং সেখানেই সম্ভবত মুখ্যমন্ত্রী ঘোষণা হবে। পরের দিন মঙ্গলবার বা বুধবার হয়তো শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। কিন্তু তার জন্য দিল্লির উন্নয়ন আটকে নেই। যে কাজটা আম আদমি পার্টির আমলে গত ৩টে টার্মে আটকে আছে, বিজেপি সেখানে জেতার পরই সেই কাজ শুরু করে দিয়েছে। এই বারবার এখানেই এই রাজ্যেও অনেকে প্রশ্ন তোলেন না যে ডাবল ইঞ্জিন সরকার, ডাবল ইঞ্জিন সরকার, ওইসব পশ্চিমবঙ্গে কোনো দরকার নেই। ডাবল ইঞ্জিন সরকার হয়ে লাভটা কি হবে? দেখুন, এই যে যমুনা নদীর সাফাই করা যায়, সেটা জলের মতো স্পষ্ট। সেটার জন্য সরকার থাকলো কি থাকলো না, তার জন্য অলরেডি কিন্তু ফান্ড আছে, ফান্ড অ্যালোকেটেড আছে। সেটাকে ইউটিলাইজ করতে হবে এবং জিনিসটাকে করতে হবে। করার জন্য আপনার দক্ষ প্রশাসক চাই এবং মানসিকতা চাই, তাহলেই সেই কাজটা শুরু হওয়া সম্ভব। এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দিল্লি। এবং সব থেকে বড় কথা, এই নির্বাচনের আগে যখন নিজে কাজটা করতে পারেননি অরবিন্দ কেজরিওয়াল, অদ্ভুত ভাবে একটা তিনি অভিযোগ তুলেছিলেন। এই যমুনা নদী যেখান দিয়ে আসে সেই রাজ্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে হরিয়ানা। সেই হরিয়ানার, যেখানে বিজেপি কিছুদিন আগেই জিতেছে, হঠাৎ করে বলে দিলেন যে এই হরিয়ানার লোক, যেখানে বিজেপি সরকার রয়েছে, তারা এই যমুনা নদীতে বিষ মিশিয়ে দিচ্ছে এবং দিল্লিবাসীকে সেই বিষ যুক্ত জল পেতে হচ্ছে, সেই জন্য যমুনার সাফাই করা সম্ভব হচ্ছে না। অথচ রিপোর্ট বলছে যে যমুনা নদী দিল্লিতে ঢোকার আগে যে যে রাজ্যে আছে, সেখানে যখন জলের টেস্টিং করা হচ্ছে, সেখানে কিন্তু কোনো গন্দেগি নেই, সেখানে কোনো নোংরা নেই, সেখানে ভালো জল রয়েছে। কিন্তু দিল্লিতে আসার পরই সেটা বিষাক্ত জল হয়ে যাচ্ছে, এরকম দূষিত পরিবেশ হয়ে রয়েছে, কেননা সেখানে কোনো রকম ক্লিনিং এর কোনো ব্যবস্থা নেই। আর সেই কাজটাই এখনো দিল্লিতে মুখ্যমন্ত্রী ঠিক হয়নি, কেউ কোনো মন্ত্রিসভা নেই, কিন্তু তা সত্ত্বেও কাজটা হয়ে গেছে। কেন হচ্ছে? কেননা এর জন্য কেন্দ্রের ফান্ড অলরেডি অ্যালোটেড আছে, এবং লেফটেন্যান্ট জেনারেল, যার সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের একদম সাপে নেউলে সম্পর্ক হয়ে গিয়েছিল, মামলা মোকদ্দমা চলছিল, সেই জায়গাতে ব্যাপারটা আটকে রেখে দিয়েছিল। কেননা যদি এই সাফাইটা হয়ে যায়, যেহেতু কেন্দ্রের ফান্ড আছে, সেখানে আম আদমি পার্টির লোকজন সেখানে কাটমানি খেতে পারবে না, সুতরাং সেই জায়গাটা আটকে দিতে হচ্ছে। ফান্ডটা সরাসরি রাজ্য সরকারকে দিতে হবে, এবং সেই রাজ্য সরকার সেখানে কাজ যদি 5% করে বা নাও করে, টাকাটা ঝেড়ে দেবে। এই ছিল মানসিকতা। আর সেই জায়গাটাই লেফটেন্যান্ট জেনারেল আটকে রেখে দিয়েছিলেন। আজকে অরবিন্দ কেজরিওয়ালের কাঁটা নেই, আম আদমি পার্টির মতো বিরোধিতা নেই, সুতরাং সেই জায়গায় কেন্দ্র এবং রাজ্যের একই দল আছে, লেফটেন্যান্ট জেনারেলকে কেউ আটকানোর নেই। আজকে কিন্তু উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে। এটাই হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের মজা। মজা এখানেই শুধু শেষ হচ্ছে না, আপনাদের আরো মজার জিনিস দেখায়। দিল্লিতে শুধুমাত্র মামলা রুখে দিয়ে ৩০০ কোটি টাকার মুনাফা হচ্ছে। কিভাবে? এই আম আদমি পার্টির যে সরকার ছিল, দিল্লি যেহেতু পূর্ণ রাজ্য নয়, তাদের বিভিন্ন জায়গায় তাদের ক্ষমতা রেস্ট্রিক্টেড আছে, যেটা মূলত কেন্দ্র করবে। এবার দিল্লির যেটা নিয়ম হচ্ছে, বোধহয় 10 কোটি টাকার উপরে কোনো কাজ করতে হলে সেখানে ওই আমাদের যেরকম রাজ্যপাল, ওখানে এলজি আছেন, লেফটেন্যান্ট জেনারেল আছেন, সুতরাং তার পারমিশন নিতে হবে, নিয়ে সেই কাজটা করতে হবে। ফলে এই অরবিন্দ কেজরিওয়ালদের টাকা মারতে অসুবিধা হচ্ছিল, সেই জায়গাটা করা যাচ্ছিল না। আর এই জন্য তার উপরে যদি কেন্দ্রের প্রজেক্ট হিসেবে এটা সামনে চলে আসে, পুরো যে এই কাজটা অরবিন্দ কেজরিওয়ালের সরকার করছে না, সেটা স্পষ্ট হয়ে যাবে। সব শ্রেয় চলে যাবে বিজেপির কাছে, নরেন্দ্র মোদীর কাছে। ফলে দিল্লিতে তারা সরকার টিকিয়ে রাখতে পারবে না। এই জন্য তারা একের পর এক মামলা শুধু করে গেছে। কেন্দ্র সরকারের বিরুদ্ধে করেছে, এই এলজির বিরুদ্ধে করেছে।
আর এবার যেহেতু এখানে আম আদমি পার্টির সরকার নেই, বিজেপির সরকার তৈরি হচ্ছে, কেন্দ্র বিজেপির সরকার রয়েছে, সুতরাং এই মামলা দিয়ে কেন্দ্রকে আটকানো, এলজি কে আটকানো, এই সমস্ত কিছুর দরকার নেই। সেই জিনিসগুলো আটকানো থেকে এবার যদি সেটাকে সরিয়ে দিতে হয়, দিল্লির যে সরকারটা আসবে তারা এই সমস্ত করা মামলা এবার তুলে নিতে চায়। সেই জন্য আইন মন্ত্রক তার প্রক্রিয়া শুরু করেছে এবং সবকিছু দেখা যাচ্ছে যে শুধুমাত্র ওই 2022 সালে, মানে এটা 2025 সাল, 2022 সালে যিনি এখন এলজি আছেন তাকে অ্যাপয়েন্ট করা হয়। এই 3টে বছরে, এখনো 3 বছর বোধহয় কমপ্লিট হয়নি, সেই টার্মের মধ্যে 300 কোটি টাকা মামলা লড়তে সরকারের খরচ হয়েছে। যেরকম আমাদের রাজ্যেও দেখি, একের পর এক চুরি দুর্নীতি ধরা পড়ে, সেটা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা যখনই তোড়জোড় শুরু করে, এই বেঞ্চ সেই বেঞ্চ, সুপ্রিম কোর্ট, সব জায়গায় চলে যাওয়া হয়, কোটি কোটি টাকা খরচ করে সেখানে বাইরে থেকে আইনজীবী নিয়ে আসা হয়, ওই সিকবাল সিংবিদের নিয়ে আসা হয়, এবং তারপর সেখানে হার হয়। কিন্তু একটাই জিনিস হয়, মামলাগুলোকে ডিলে ডিলে করা হয় যাতে সরকারের মুখটা বেঁচে থাকে। কিন্তু সেটা করতে গিয়ে কত কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে, সেই টাকাটা ফালতু ওইসব জায়গায় খরচ না করে যদি রাজ্যের উন্নয়ন করতে চাওয়া যায়, ঠিক কতটা উন্নয়ন হওয়া সম্ভব? দিল্লিতেও সেই একই জিনিস। 300 কোটি টাকা শুধু মামলা লড়ার জন্য খরচ হয়েছে। এই 300 কোটি টাকায় কি কি হওয়া সম্ভব ছিল? এই যে দিল্লির মানুষ যে নলের জলটা পাচ্ছে, নোংরা জল, ফেনা উঠছে, সেটা খাওয়া তো দূরের কথা, কেউ স্নান বা হাত ধোয়ার জন্য অব্দি ইউজ করতে পারছে না। সেই জায়গাগুলো তৈরি করা যেত, সেগুলো না করে এসব মামলা মোকদ্দমা করে আছে। আর ডাবল ইঞ্জিন সরকার হওয়ার পর সেই মামলাগুলোই শুধু আটকানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শুধু সেই মামলা যদি বন্ধ হয়ে যায়, 300 কোটি টাকা সাশ্রয় হবে। এবং এই সাশ্রয়টা একটা দিকের বলা হচ্ছে, এই মামলা তো লড়া হচ্ছে মূলত কেন্দ্রকেও লড়তে হচ্ছে। তাহলে কেন্দ্র এবং রাজ্য দুতরফেই আইনজীবী দিতে হচ্ছে, দুতরফেই খরচটা আছে, তাহলে এটা মোটামুটি ডাবল। এদেরও যদি 300 কোটি টাকা খরচ হয়, ওদেরও 300 কোটি টাকা খরচ হয়েছে। সেইটা যদি শুধুমাত্র ডেভেলপমেন্টের কাজে লাগানো যায়, কতটা ডেভেলপমেন্ট হওয়া সম্ভব সেটা কিন্তু দিল্লি দেখিয়ে দিচ্ছে। ডাবল ইঞ্জিন সরকারের ফায়দা কি? আর এবার ডাবল ইঞ্জিনের সরকারের মজা পেয়ে যাওয়ার পর ব্যাপারটা এবার ট্রিপল ইঞ্জিনের দিকে চলে যাচ্ছে। কিরকম? আপনারা জানেন, দিল্লিতে অনেক ছোট ছোট পৌরসভা ছিল। দিল্লি তো এমনি একটা শহর, মানে রাজ্য, সেটা বিধানসভা রয়েছে ঠিক আছে, কিন্তু এটা শহর, তার বাইরে কিছু নয় দিল্লি। এবং শহরের সংলগ্ন যে গ্রামীণ এলাকাগুলো নিয়েছে সেই নিয়ে দিল্লিটা হচ্ছে। তো সেখানে ছোট ছোট অনেক পুরসভা ছিল। তো কেন্দ্র সরকার যেটা করেছিল, এই সমস্ত ছোট ছোট পুরসভাগুলোকে মিশিয়ে দিয়ে একটাই, যেরকম আমাদের কলকাতা মিউনিসিপ্যালিটি আছে, এরকম দিল্লিটাকে পুরোটাকে একটা এমসিডি করে দিয়েছিল, একটা মিউনিসিপ্যালিটি করে দিয়েছিল। এবার যেহেতু আম আদমি পার্টি সেখানে সরকারে রয়েছে, অনেক কিছু এদিক ওদিক হয়েছিল, খুব কড়া টাসেলের পর দুটো দলের মধ্যে খুব অল্প ভোটের ফারাক ছিল। কিন্তু তা সত্ত্বেও দিল্লিতে যিনি ওই পুরসভার যিনি মেয়র হন আর কি, সোজা কথা, সেই যে পোস্টটা আছে, সেটা আম আদমি পার্টির হাতে চলে যায়। কিন্তু দিল্লিতে একটা নিয়ম হচ্ছে যে যতজন এই সদস্য আছে তার মধ্যে বিধানসভার নিরিখে আবার কিছু 14 জন মনোনীত সদস্য হন, অর্থাৎ বিধানসভায় 70 জন এমএলএ রয়েছে, তাদের ভোটে 14 জন আবার নমিনেটেড হবেন। মানে প্রত্যেক 5 জন বিধায়ক মিলে একজন করে আবার এদের কাউন্সিলর ঠিক করতে পারেন, যেটা গোটা দিল্লির কাজটা দেখবেন, এরকম একটা ব্যাপার রয়েছে। তো এখন যেহেতু 48 আসন জিতে গেছে বিজেপি, আর 22টা আসন রয়েছে আম আদমি পার্টির কাছে, তাহলে এটা আবার নতুন করে সিলেকশন হবে। এখানে তাহলে 10 জন আবার চলে আসছে কাউন্সিলর বিজেপির দিকে, আর 4 জন থাকছে আম আদমি পার্টির দিকে। প্লাস দিল্লির যারা সাংসদ আছেন তারাও এইখানে ভোট দিতে পারেন, তাদেরও ভোটের ভ্যালু রয়েছে। এবার দিল্লিতে 7টা লোকসভা আসন আছে, তার 7টা ভোট বিজেপির দিকে যাবে। আর 3টে যে রাজ্যসভার আসন আছে, 3টি আম আদমি পার্টির আছে, সেই ভোটগুলো আম আদমি পার্টির দিকে যাবে। তো এই প্লাস মাইনাস করে গতবার মাত্র 3 ভোটে এটা হেরে গিয়েছিল। এবার একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে, যেখানে যে দিল্লিতে বিজেপি জিতেছে, ফলে অরবিন্দ কেজরিওয়ালের রাজনীতি কার্যত শেষ হয়ে গেছে। দিল্লিতে আর নতুন করে তাদের ঘুরে আসার সম্ভাবনা নেই। কিন্তু একটা জায়গাতেই তারা ঘুরে আসতে পারে, যদি এই 5 বছরে বিজেপি পরিচালিত যে সরকারটা হবে তারা দিল্লিতে সুপার ফ্লপ করে। মানে আম আদমি পার্টি যতটা কাজ করে গেছে তার বাইরে তারা কোনো কাজ করতে পারছে না, বা তার থেকে খারাপ কাজ করছে। এই জায়গাটা হলে মানুষের মধ্যে একটা বিতৃষ্ণা তৈরি হবে এবং তারা কিন্তু বিজেপিকে হারিয়ে দেবে। ফলে সেই সম্ভাবনাটা করানোর জন্য এই কাউন্সিলর, যেহেতু এমসিডিটা আম আদমি পার্টির হাতে রয়েছে, এখন স্থানীয় স্তরের কাজগুলো কিন্তু ম্যাক্সিমামই এই এমসিডি দিয়ে করাতে হয়। অর্থাৎ আমরা রাস্তা তৈরি করতে হবে, আমরা ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক করতে হবে, জল পরিষ্কার করতে হবে, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু মিউনিসিপ্যালিটির থ্রু দিয়েই করতে হয়। আর সেই মিউনিসিপ্যালিটি যেহেতু আম আদমি পার্টির দখলে আছে, একটা কোথাও গিয়ে চান্স তৈরি হচ্ছিল যে তারা কাজে বাধা দেবে, তারা উন্নয়নে বাধা দেবে। এবার কাউন্সিলররা বলবে, দেখো এখানে সরকার বিজেপির আছে, আমাদের কাজ করতে দিচ্ছে না, আমাদের টাকা পাঠাচ্ছে না।
আহার সেটা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে আবার ভোট করার একটা প্ল্যান হয়েছে, কিন্তু সেই জায়গাটা এবার মাঠে মারা যাচ্ছে। যেটা দেখা যাচ্ছে যে এই যে 3 ভোটে পিছিয়ে ছিল, সেই 3 ভোটের জায়গাটা এবার মেকআপের হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে 3জন কাউন্সিলর তারা আম আদমি পার্টি ছেড়ে ইতিমধ্যেই বিজেপিতে যোগদান করে নিয়েছেন, এবং তারা একটা কথাই বলছেন, তারা এসেই বলছেন যে এই ধরনের পরিকল্পনা কিন্তু আম আদমি পার্টির তরফ থেকে করা হয়েছিল। সেই জায়গাটাকে আমরা বুঝতে পেরে আমরা বিজেপিতে যোগদান করছি। কেননা দিল্লির উন্নয়ন, দিল্লির মানুষ ভোট দিয়েছে দিল্লির উন্নয়নের জন্য, সেই উন্নয়নটা কিন্তু রাজনীতির জন্য আটকানো উচিত নয়। সেই জন্য আমরা বিজেপিতে চলে এলাম। এবার সেটা কথার কথা হতে পারে, রাজনীতির দল বদলটাকে তারা জাস্টিফাই করার জন্য বলতে পারেন, কিন্তু তাদের মুখ থেকেই এই কথাটা শোনা যাচ্ছে, এবং সেই জন্য ট্রিপল ইঞ্জিন সরকার হচ্ছে। কিন্তু এই কথাটার মধ্যে যদি সামান্যতম সত্যতা থাকে, তাহলে একটা জিনিস কি মারাত্মক চিন্তা করুন। এই অরবিন্দ কেজরিওয়াল ইন্ডি জোটের অন্যতম শরিক, যেখানে আমাদের রাজ্যের দলটাও আছে এবং বিভিন্ন লোক রয়েছে, এদের আলটিমেট লক্ষ্য হচ্ছে রাজনীতি। এরা শুধুমাত্র রাজনীতি করতে চায়, এবং রাজনীতিটা হচ্ছে নেগেটিভ রাজনীতি। কাজটা করতে দেবো না, কাজটা যদি তারা ফ্লপ করে সেইটা মানুষকে দেখিয়ে বলবো যে দেখো এরা তো কাজ করছে না, আমাদেরকে জেতাও, আর তারপর আমরা ক্ষমতায় এসে আমরাও কাজ করবো না, ওই যে টাকাটা আসবে সেটা ছেড়ে দেবো। এই হচ্ছে রাজনৈতিক মাইন্ডসেট। হতেই তো পারতো যে ঠিক আছে আমরা দিল্লিতে বিধানসভায় হেরে গেছি, কিন্তু এখনো মিউনিসিপ্যালিটিতে আমাদের হাতে আছে, সেখানে আমরা এমন কাজ করব বিজেপিকে উন্নয়নের পিছনে ফেলে দেবো, মানুষ আবার আমাদের সেই ভোটে জেতাবে না, সেই রাজনীতি করব না। আর ঠিক এই কারণেই ডাবল ইঞ্জিন সরকারটা দরকার। এই কারণেই যে কেন্দ্র রাজ্যের মধ্যে কোনো জট থাকবে না। এই রাজ্যের আমাদের শাসক দল কি বলেছিল? এই রাজ্যের শাসক দল বলেছিল যে আমাদের বেশি বেশি করে বিধানসভায় জেতান, আমরা যদি এখানে জিতি আমরা এই বেশি বিধায়ক নিয়ে গিয়ে দিল্লিতে চাপ দেবো, বাংলার পাওনা গন্ডা সমস্ত কিছু নিয়ে আসবো। লোকসভা ভোটের সময় একই কথা বলেছিল যে আমরা হয়তো সরকার তৈরি করতে পারবো না, তাও আমাদের বেশি বেশি করে সাংসদ জেতান। কেন? কারণ আমাদের সাংসদ যত বেশি হবে, আমরা দিল্লির ঘাড় ধরে বাংলার জন্য অনেক বেশি বেশি প্রাপ্য নিয়ে আসবো। কিন্তু বাজেটে কি দেখলেন? হ্যাঁ, অনেক কিছু দিয়েছে বাংলাকে, কিন্তু যেভাবে বিহারের জন্য স্পেশাল গেছে, অন্ধ্রের জন্য স্পেশাল গেছে, বাংলার জন্য কিছু এসেছে? এবং এই রাজ্যের যে প্রাপ্যটা কেন্দ্রের কাছে, সেটা আবাস যোজনা হোক, সেটা 100 দিনের কাজের টাকা হোক, এবং অন্যান্য বিভিন্ন খাতে, সেখানে কেন্দ্রীয় ফান্ড বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে? কেন্দ্রের অভিযোগ হচ্ছে যে এখানকার যে সরকারটা রয়েছে তারা চুরি করছে, দুর্নীতি করছে, কোনো হিসাব দিচ্ছে না, সেই জন্য এই ফান্ডের নিয়ম অনুযায়ী আমরা বন্ধ করে দিয়েছি। কারণ এই টাকাটা আমাদের টাকা তো না, এটা জনগণের ট্যাক্সের টাকা, আমাদের জনগণের কাছে জবাবদিহি করতে হয়। যেহেতু সরকারটা এরকম কাজ করছে, আমরা ফান্ড বন্ধ করে দিয়েছি। আর এখানকার সরকার কি বলছে যে না, এটা ওরা রাজনৈতিক প্রতিহিংসা করছে, বাংলায় তো তৃণমূলকে হারাতে পারে না, সেই জন্য এটা বানিয়ে বানিয়ে বলছে। এবার কে সত্যি বলছে কে মিথ্যে বলছে আমরা কি করে বুঝবো? দেখুন, এদের কাছে যদি সত্যি ভ্যালিড পয়েন্ট থাকতো, এরা কি করতো, এরা সুপ্রিম কোর্টে চলে যেত, মামলা করতো, বা লোকসভায় রাজ্যসভায় কথাটা ওঠাতো। লোকসভায় রাজ্যসভায় এরা কথাটা উঠাতে গেছে, সেখানে তথ্য দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী গুনে দিয়েছে, কার্যত কোনো রকম কিছু করতে পারেনি। কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা মানুষ হিসেবে কি দেখবো, কে সত্যি বলছো কে মিথ্যে বলছো আমাদের দেখার দরকার নেই। যা কিছু তোমাদের রাজনৈতিক লড়াই ঝামেলা আছে তোমরা বুঝে নাও, কিন্তু আমাদের উন্নয়ন যেন না আটকায়। আমরা যেন 100 দিনের কাজের টাকাটা পাই, আমরা যেন আবাস যোজনার টাকাটা পাই। কিন্তু বাস্তবে কি সেটা হচ্ছে? অর্থাৎ এখানে যে সরকারটা রয়েছে তারা বলছে আমাদের বেশি বেশি করে বিধায়ক জেতাও, 215টা না 220টা বিধায়ককে জিতিয়েছে বাংলার মানুষ। কিচ্ছু করতে পারছে দিল্লি থেকে? কিছু নিয়ে আসতে পারছে না। 29টা এমপি দিয়েছে, কিচ্ছু নিয়ে আসতে পারছে? রাজ্যসভাতে ভর ভরকে এমপি আছে এদেরকে, এবং সেই জায়গায় বহিরাগত যারা, যাদের সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই, তাদেরকে এরা এমপি বানিয়ে দিচ্ছে। বাংলার জন্য কেউ কিছু নিয়ে আসতে পারছে না। কিন্তু দেখুন, দিল্লিতে যখনই বিজেপি সরকারটা হয়ে গেছে, এখনো মুখ্যমন্ত্রীকে ঠিক হয়নি, এখনো মন্ত্রিসভার শপথ হয়নি, সেখানে এতদিনের আটকে থাকা কাজগুলো কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তাহলে 5 বছর বাদে দিল্লিটার ভোলটা কিভাবে বদলে যাবে? ডাবল ইঞ্জিন সরকারের মজাটা এইখানেই। এখন বাংলার মানুষ এই 1000 টাকা 1200 টাকা পেয়ে আর ওই গাল গল্প শুনে, এখানে বলেছিলেন না দিদিমণি 2021-এর নির্বাচনের আগে যে আমাদের জেতান, প্রত্যেকের জন্য একটা চাকরি নয় ডবল ডবল চাকরি দেবো, এবং আপনারা ডবল ডবল বেতন পাবেন। আজ অব্দি ডবল ডবল চাকরি ছেড়ে দিন, সিঙ্গেল সিঙ্গেল চাকরি কারা কারা পেয়েছেন একটু জানাবেন তো কমেন্ট বক্সে। আপনার এলাকায় কতজন চাকরি পেয়েছে একটু জানাবেন তো। আপনার এলাকায় যারা এই ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, তাদের কজন চাকরি হারাবার আতঙ্কে এখন পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন সেটা একটু জানাবেন তো। তাহলে এখানে একটা সরকার যে সব সময় কেন্দ্রের সঙ্গে বিরোধিতা করে যাচ্ছে, তাতে আলটিমেটলি আপনার লাভটা কি হচ্ছে? আর দিল্লিতে দেখুন ডাবল ইঞ্জিন সরকার হয়ে গেছে, সেখানে মন্ত্রিসভা রয়েছে, এটা মুখ্যমন্ত্রী রয়েছে, ডাজন্ট ম্যাটার, সেখানে কিন্তু উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে। এটাই হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের মজা। এবার বাংলার মানুষকে ওয়াইজলি চুজ করতে হবে, এই ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিন তারা করবে, আর কেন্দ্র রাজ্যের সমন্বয়ের ফলে এই রাজ্যে উন্নয়নের স্বাদটা তারা নেবে,
নাকি ওই রাজনৈতিক বুলিতে হয়ে সেখানে প্রভাবিত হয়ে এখানে একজনকে জেতাবে, ওখানে বিজেপি তো যেভাবে ক্ষমতায় আছে সেভাবেই থাকবে, আর নিজেরা বঞ্চনার শিকার হবে। অন্য সমস্ত রাজ্য এগিয়ে যাবে, সমস্ত রাজ্যের ভালো হবে, সেখানে উন্নয়ন হবে, বাংলা বসে বসে আঙুল চুষবে। সেটা বাংলার মানুষকেই কিন্তু ডিসাইড করতে হবে। কি বলবেন দিল্লির এই ঘটনা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।